গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগির করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগু মামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগু মামা সিজন 1-এর সমস্ত গল্প শুনে ফেলেছেন। আজ থেকে নতুন সিজন। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30 অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগু মামা সিরিজের গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামা রহস্য সমগ্র 1 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় কিশোর ভারতী 1991-তে শারদীয়া সংখ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত রুকটুকার বাড়ি। তাকালাম, জানলার পাল্লার উপর বসে ছোট্ট একটা পাখি এদিক ওদিক তাকাচ্ছে আর গলা ফুলিয়ে শীষ দিয়ে উঠছে। উজ্জ্বল সবুজ রং, ঘাড়ের কাছে লালচে আভা, লেজটা লম্বা। চন্দনা কি খেয়ে জানে। ভোর হয়ে গেছে। উঠে বসে বাইরে তাকাতেই মন আমার একেবারে ভরে উঠল। সামনে সবুজ মাঠ, তারপরেই ঘন জঙ্গল, একেবারে দিগন্ত ছুঁয়েছে। আকাশের গায়ে আবছা আবছা পাহাড় দেখা যায়। পূব দিগন্তের হালকা কমলা ছড়িয়ে পড়েছে সমস্ত চরাচরে। এই জন্যেই মাঝে মাঝে মন কেমন করে উঠলেও এই উত্তর বাংলাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আমার 3 রুম পার্টনার এখনো অঘরে ঘুমোচ্ছে। ওরা প্রচুর ঘুমোয়। টেবিলের ওপর কাল রাতের চিঠি দুখানা রাখা রয়েছে, আমারই লেখা। একটা বাবা মাকে, অন্যটা যোগু মামাকে। আজকে পোস্ট করব। অর্ণব, রেডি? এরই মধ্যে সৌভিক ঘরে ঢুকেছে। আমি দ্রুত শর্টস আর গেঞ্জি গলাতে শুরু করলাম। হোস্টেল থেকে বেরিয়ে দুজনে সবুজ মাঠে এসে আস্তে আস্তে দৌড় শুরু করেছি। কিরে, আজ কোন দিকে? তুই তো জানিস আমার সবচেয়ে ভালো লাগে রুকটুকার পার। বাম দিকের পথে নিস্তব্ধতার বুকে শুধুমাত্র পাখপাখালির অবিশ্রান্ত কিচিরমিচির। আমাদের এই 1 নম্বর হোস্টেল থেকে রুকটুকার দূরত্ব খুব কম নয়, প্রায় 1 কিলোমিটার। পূর্ব দিগন্তের ওপর সূর্য রয়েছে। রাতের শিশির এখন বাতাসে উঠছে। ঝলকে উঠেছে রামধনু রং। আমরা 2 বন্ধু নিঃশব্দে ছুটে চলেছি। আমাদের এটা প্রতিদিনের রুটিন। ওই যে দূরে রুকটুকা দেখা যায়, একেবারে যেন রূপলি ফিতে। তার একেবারে গা ঘেঁষে রেল লাইন রয়েছে। দুয়ার সিরে আসাম অব্দি চলে গেছে। আরও কিছুটা উত্তরে দেখা যায় জলপাইগুড়ি রোড, স্টেশনের প্ল্যাটফর্ম, স্টেশন ঘর, এইসব। রুকটুকার পাশে আধ ঘন্টা আরাম করব, তারপর আবার ফিরতি ছুটবার গতি এবারে খানিকটা বেড়েই গেল। ক্রমশ সব কিছু স্পষ্ট হচ্ছে। রুকটুকার পাড়ে নুড়ি পাথর, বোল্ডার, ছোট্ট রেল ব্রিজ, একটা কাঠের পরিত্যক্ত বাড়ি পর্যন্ত রয়েছে। অর্ণব, ওটা কি রে? হঠাৎই সৌভিক থমকে দাঁড়ালো। তার গলা কাঁপছে। কি? হে কি?
একটা মানুষের শরীর, প্যান্ট শার্ট পরা, দুহাত ছড়িয়ে উপুর হয়ে পড়ে আছে রেল ব্রিজের একেবারে নিচে। আমরা ছুটতে ছুটতে দেহটার কাছে পৌঁছে গেছি। সামনে যে মানুষটা পড়ে আছে তার শরীরে প্রাণের লক্ষণ মাত্র নেই। সৌভিক প্রচণ্ড ভয় পেয়েছে, আমার হাত চেপে ধরে বলল, অর্ণব, পালিয়ে যাই, চল, পুলিশের খপ্পরে পড়লে জান কয়লা করে দেবে। আরে চুপ কর তো, যত সব ভিতর টিম। অবশ্য আমারও গলা কেঁপে গেল। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটছে। কি করব? জনহীন এই পাহাড়, এই জঙ্গল, এই নদী, আর নদীর ঠিক পাশে একটা টাটকা মানুষের লাশ। অর্ণব, ভালো কথা বলছি, চল পালিয়ে যাই, চল প্লিজ। উফ, তুই কি বলতো? চোখের সামনে একটা ডেড বডি পড়ে থাকতে দেখেও আমরা পালিয়ে যাব? শোন, আমি এখানে ওয়েট করছি, তুই সোজা থানায় গিয়ে রিপোর্ট কর। যা বলছি শোন। ওর আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে আমি আবার বললাম, বলছি তো, সব হ্যাপা আমি একা সামলাবো। শোন, আসার সময় আমার রুম থেকে ছোট ক্যামেরাটা নিয়ে আসিস। এখন শিগগির যা। সৌভিক একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুট দিল। মনে হলো ও যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। আমার সামনে এবার মায়াময় পৃথিবী, নতুন দিন আসছে। দূরে ডুয়ার্সের গভীর সবুজ অরণ্য, আকাশের গায়ে নীল পাহাড়, নদী আর রেল লাইন দুটোই হারিয়ে গেছে তার মাঝে। আর পায়ের সামনে একজন অচেনা একটা টাটকা মানুষের মৃতদেহ। দ্রুত ভাবতে শুরু করেছি, কেন মরল মানুষটা? রাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে কি? কিন্তু কেন? পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ ছোঁয়াই উচিত নয়। তবু এটা দোনামোনা করতে করতে আরো কিছুটা এগিয়ে গেলাম। এর আগে যোগু মামার সঙ্গে বেশ কয়েকটা রহস্য উদ্ধারের সঙ্গী হয়েছি বটে। তাহলে না হয় আজ আমারই পরীক্ষা হয়ে যাক। মানুষটা প্যান্টের হিপ পকেট থেকে মানি ব্যাগ আর কয়েকটা কাগজ উঁকি মারছে। ঝুঁকে আলতো করে টেনে নিলাম। কাগজ নয়, কার্ডগুলো কিছু লেখা নেই, বিলকুল সাদা। এতগুলো সাদা কার্ড পকেটে রেখে দিয়েছে। পাগল নাকি? মুখ না দেখেও আন্দাজ করা যাচ্ছে মানুষটা মাঝ বয়সী। হাতে ঘড়ি নেই, অথচ বাঁ কবজিতে ঘড়ি পরার হালকা দাগ রয়েছে। তবে ঘড়ি খুলে রেখে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, এত ভেবে চিন্তে সুইসাইড করেছে নাকি? শরীরটা আড়াআড়ি পড়ে আছে, মাথা দক্ষিণে, পা উত্তরে। অর্থাৎ যে ট্রেন থেকে লোকটা ঝাঁপ দিয়েছে সেটা ইঞ্জিনের আওয়াজ। সোজা হয়ে দাঁড়িয়েছি। পুলিশের জিপ। সামনের সিট থেকে দুজন অফিসার নামলেন, দুজনই ইয়াং। এদের মধ্যে লম্বা হ্যান্ডসাম ভদ্রলোকই যে থানার বড়বাবু সেটা তার চালচলন স্পষ্ট। পিছনের সিট থেকে নামলেন কলেজের প্রিন্সিপাল স্যার, সৌভিক, দুজন সেপাই আর গলায় স্টেথো ঝুলানো একজন ডাক্তার। ওসি সোজা এগিয়ে এসে আমার পিঠে আলতো চাপড় দিলেন। বললেন, তুমি অর্ণব, ভেরি গুড, ইউ আর রিয়েলি স্ট্রং বয়। থ্যাংক ইউ স্যার। সত্যি কথাটা হচ্ছে, আগে আমার মামার সঙ্গে কয়েকটা কেস সলভ করতে গেছি, তাই বেশ কয়েকটা মৃত্যু দেখতে হয়েছে। রিয়েলি? তোমার মামা পুলিশে? না স্যার, জানি না নাম শুনেছেন কি না। ডক্টর জগবন্ধু মুখার্জি, রেনাউন্ড সায়েন্টিস্ট। সিবিআই এর পট্টনায়কের রিকোয়েস্টে বেশ কিছু মিস্ট্রি সলভ, কিছু পিকিউলিয়ার কেস। ও ইয়েস 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 ইয়েস, কাগজে বেরিয়েছিল, পড়েছি। তুমি তাহলে মুখার্জি সাহেবের ভাগ্নে। আমার ডাকনাম টুকলু। বাহ, তুমি তাহলে সিজেন্ড। স্যার, বডিটা? শিওর, ডক্টর দত্ত চেক আপ করে নিন। ডাক্তার দত্ত মৃতদেহের পাশে বসে পড়লেন। ওসি আমাদের প্রিন্সিপালকে বললেন, স্যার, আপনি বোধহয় জানেন না, আপনার এই স্টুডেন্টের একটা অন্য পরিচয় আছে। ইন্ডিয়ান পুলিশ জার্নালে সায়েন্টিস্ট মুখার্জি আর টুগলু নামে এদের কটা কেস রিপোর্ট বেরিয়েছে। উই আর লাকি টুগলু, আই মিন অর্ণব, এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে। প্রয়োজনে ওকে ডাকতে হতে পারে, আপনি একটু অ্যালাউ করবেন। ডাক্তার দত্ত বললেন, স্যার, আমার চেক আপ হয়ে গেছে। আচ্ছা, কখন মৃত্যু হয়েছে বলে মনে হয়? প্রবাবলি 2টোর পরে, 4টের মধ্যে। সবে রিগার মর্টিস সেট ইন হচ্ছে। তবে তো এটা সুইসাইড কেস নয়। ওসি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। বললাম,
খুব সোজা। মানুষটি যদি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে থাকে তবে ট্রেনের গতি যে মুখ, মাথাটা সেদিকেই থাকবে ন্যাচারালি। অর্থাৎ যেভাবে দেহটা পড়ে আছে তাতে ধরে নিতে হবে যে কোনো ডাউন ট্রেন থেকে মানুষটি ঝাঁপ দিয়েছে। অথচ রাত 10টার পর এই লাইন দিয়ে একটাই ট্রেন পাস করে, 300 মেল, আর সেটা কিন্তু একটা আপ ট্রেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, वेरी गुड वेरी गुड। काला चांद लाश को जीप में उठाओ। टुगलू अगेन कांग्रेट्स। 1 মিনিট স্যার, কয়েকটা ছবি তুলে নেব। এসো বসো। ওসি আমাকে সাদর অভ্যর্থনা জানালেন। তুমি 100% কারেক্ট। গতকাল রাত 12টার পর কোনো ডাউন ট্রেন এই লাইন দিয়ে পাস করেনি, সো ইটস প্রুভড যে এটা আত্মহত্যা নয়, এটা খুন। হ্যাঁ, তবে মুশকিল হচ্ছে লোকটার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। মুখটা এমন বিকৃত হয়ে গেছে যে লোকাল কেউই একে আইডেন্টিফাই করতে পারছে না। পারবেও না, কারণ মৃত এই এলাকার নন, নয়ানগুড়ির। স্ট্রেঞ্জ, তুমি লোকটার পরিচয়ও পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই দেখুন, একখানা কার্ড বের করে বললাম। এইরকমই একগুচ্ছ ভিজিটিং কার্ড ছিল ডেড বডি প্যান্টের হিপ পকেটে, সব সাদা, কিচ্ছু লেখা নেই। হোস্টেলে ফিরে যতবার কার্ডগুলো দেখছি খচখচ করছিল। লোকটা শুধু শুধু না ছাপা না লেখা এরকম নেম কার্ড সাথে রাখতে যাবে কেন? তাহলে কি মৃত্যুর আশঙ্কা ছিল লোকটার? কার্ডের মধ্যেই নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। ঘটনাটা তাই ঘটেছিল। একটু থেমে বললাম, খুন করার পর আততায়ীরা মৃতের ঘড়ি, চশমা, টাকা পয়সা সবকিছুই সরিয়ে ফেলেছিল। উদ্দেশ্য যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে। বেওয়ারিশ লাশ হিসেবে মর্গে পৌঁছবে, কোনো তদন্ত হবে না। কিন্তু সাদা কার্ড দেখে ওরা আর হাত দেয়নি। তারপর ম্যাজিক। ভ্যানিশিং ইঙ্ক ধরনের বিশেষ কালিতে লেখা। কিচেনের উনুনের গায়ে ঠেকাতেই গরম হয়ে লেখাগুলো ফুটে বেরোলো। ওসি একেবারে অবাক হয়ে গেছেন। ধীরে ধীরে ওর চোখ নামলো ইংরেজিতে লেখা কার্ডের উপর। ডক্টর রণজিৎ সিংহ, MSc ডিফিল, লন্ডন, নয়ানগুড়ি, জলপাইগুড়ি। উনি তো দেখছি বেশ বড় মাপের। হ্যাঁ, এখনই কলকাতায় একটা মেসেজ পাঠাতে চাই। কাকে পাঠাবে? তোমার মামাকে? হ্যাঁ। উনি কি আসবেন? মনে হয় আসবেন। একজন বিজ্ঞানী খুন হয়েছেন। আচ্ছা, আপনি নয়ানগুড়ি জায়গাটা চেনেন? হ্যাঁ, ময়নাগুড়ি যাবার পথে পড়ে। আরেকটা কথা স্যার, পোস্টমর্টেম রিপোর্টটা কবে পাওয়া যাবে? পরশু। বলেই ওসি সাহেব ভ্রু কুঁচকে বললেন, টুগলু, তোমার মুখে স্যার স্যার শুনতে যাচ্ছে তাই লাগছে। আমার নাম বিনোদ দাশগুপ্ত। তুমি আমাকে বিনোদ দা বা বাবু যা খুশি বলে ডাকতে পারো, শুধু স্যার বলো না প্লিজ। আজকে শুক্রবার সকাল থেকে আমাদের কলেজে ওয়ার্কশপ চলছে, তবে আমি যাইনি। সত্যি কথা বলতে গত পরশু থেকে আমার লেখাপড়া মাথায় উঠেছে। সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে রণজিৎ সিংহ খুন হলেন কেন। কেবলই মনে হচ্ছে অন্যরকম কোনো রহস্য এর ভেতরে লুকিয়ে আছে। হোস্টেলের ঘরে রেডি হয়ে বসে আছি। ঠিক 10টায় গাড়ি নিয়ে বিনোদ দাশগুপ্ত আসবেন। আমরা দুজনে যাব নয়ানগুড়ি। ওই তো গাড়ির হর্ন। ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে আমাদের অ্যাম্বাসেডর ছুটল। দুধারে সবুজ প্রান্তর, পাটের ক্ষেত, ছোট ছোট কুঁড়ে। দু একজন মানুষও চাষের কাজ করছে। দিগন্ত জুড়ে ঝাপসা বন। সামনে জলপাইগুড়ি শহরের মোড়। তারপর ধরব ময়নাগুড়ির পথ। হু হু করে উথাল পাথাল হাওয়া, তারই মধ্যে দিয়ে গাড়ি ছুটছে। প্রকৃতিকে দুচোখ মেলে কিলছি। শুনশান হাইওয়ের ওদিক থেকে একটা ট্যাক্সি আসছে। বিনোদা স্লো করলেন পাশ কাটাতে। ট্যাক্সিও গতি কমিয়েছে। এ কি? ট্যাক্সি থেকে চিৎকার। দুটো গাড়ি থেমে গেছে। ওদিক থেকে এগিয়ে এলেন স্বয়ং যোগু মামা।
আর তারই সাথে এগিয়ে এলেন মূর্তিমান ফেবিকল অনন্ত সরখেল। তোর হোস্টেলেই যাচ্ছিলাম রে, কি ভাগ্যিস দেখা হয়ে গেল। হ্যাঁ, সত্যি তাই। আর একটু হলেই মিস করতাম। সোজা বাগডোগরা থেকে আসছি, পরশু বিকেলে তোর মেসেজ পেয়েছি। অনন্তবাবু তোমার সঙ্গে সাঁটলেন কিভাবে? আই টুকলু, খবরদার। অনন্ত সরখেল তো একেবারে তেড়ে উঠলেন। উফ, তোরা থামবি? দাঁড়া, আগে ট্যাক্সিটাকে ছেড়ে দি। কিন্তু ইনি এনাকে তো ঠিক সরি, আগেই আলাপ করানো উচিত ছিল। বিনোদ দাশগুপ্ত, ডাঙ্গুয়াঝাড় থানার ওসি। আর ইনি হচ্ছেন তোমায় বলতে হবে না। চারজন বসলাম, গাড়ি স্টার্ট দিল। এবার বল দেখি কি কি ঘটেছে। আমি একেবারে পরপর সব ঘটনা বলে গেলাম। মামা বললেন, বাহ, বেশ ওস্তাদ হয়ে উঠেছিস। যা বলেছেন স্যার। অনন্তবাবু খ্যাক খ্যাক করে হাসলেন। আমাদের ট্রেনিং এ বেশ পেকে উঠেছে। হ্যাঁ, আমাদের ট্রেনিং? বুড়োটার কথা শুনে গা পিত্তি জ্বলে যায়। কার্ডটা দেখি। রণজিৎ সিংহ। রণজিৎ সিংহ, হ্যাঁ রাইট, একজনকে মনে পড়েছে। পুরনো রাজ ফ্যামিলির ছেলে, বেনারস সায়েন্স কংগ্রেসে আলাপ হয়েছিল। চুপচাপ প্রকৃতির। হ্যাঁ, এই অঞ্চলেরই লোক। কেমন দেখতে বলতো? আরে নাক, মুখ, চোখ সবই থেতলে গেছে। মুখের আদল কিছুই বোঝা যাচ্ছিল না। বাকি সাদা কার্ডগুলো রেখেছিস? ওগুলোতেও কি ওর নাম ঠিকানা লেখা? তাই হবে। আসলে আমি আর দেখিনি। একটাকেই আগুনে সেঁকেছিলাম, তাতে নাম ঠিকানা বেরোলো। বাকিগুলো কাছে আছে? হ্যাঁ। একবার দে তো। সাদা কার্ডগুলো হাতে নিয়ে মামা ফস করে লাইটে জ্বালেন। একটার পর একটা ধরতে লাগলেন আগুনের শিখার উপর। আর সঙ্গে সঙ্গে আমাদের একেবারে স্তম্ভিত করে ওদের গায়ে ফুটে উঠতে লাগলো আশ্চর্য সব রাসায়নিক ফর্মুলা। CO প্লাস 3H2RCH4 প্লাস H2O, এথিলেনিক্স প্লাস CO প্লাস ROH, অ্যাসিডস CO প্লাস H2O RCO2 প্লাস H2, এই রকম সব। মামা দেখছেন আর আপন মনে বলে চলেছেন, মিথেনাইজেশন, কার্বনাইজেশন, শিফট রিয়াকশন। আর এরই সাথে সাথে অনন্ত সরখেলের রিয়াকশনও চলছে। এক চোখ ছোট করে ঠোঁট মুচড়ে উনিও বলে চলেছেন, শিশু শিশু, বেবি ফুড চাইল্ড। টুকলু, শেখো শেখো। হ্যাঁ হলেন স্যার। কতবার তোমায় বলেছি, যেখানে দেখবি ভাই উড়াইয়া দেখো ছাই। বিনোদ দাশগুপ্ত গাড়ির গতি কমিয়ে দিলেন। হাইওয়ের উপর ডিরেকশন সাইন, নয়ানগুড়ি। ছোট জনপদ, ছবির মতো সুন্দর। গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। একটু এগোতেই একটা মোড়। দু তিনটে ছোটখাটো দোকান, স্থানীয় মানুষদের জটলা সেখানে। যোগু মামা দিব্যি নেমে এগিয়ে গেলেন। আড্ডা থামিয়ে যুবকরা মামাকে দেখছে কৌতূহলী চোখে। মামা বললেন, ভাই, রণজিৎ সিংহের বাড়িটা কোথায় বলতে পারেন? যুবকরা কয়েক মুহূর্ত মুখ চাওয়াচাওয়ি করল। একজন বলল, কোন রণজিৎ সিংহ? রাজ ফ্যামিলির? সেটা তো জানি না, তবে খুব শিক্ষিত, সায়েন্সের লোক। বুঝেছি, ওই যে তিনতলা, এখানকার রাজবাড়ি। উনি রাজ ফ্যামিলির বড় ভাই, রাজাবাবু। তাই নাকি? থ্যাংক ইউ। আপনারা কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। কি ব্যাপার? একটা সায়েন্স সেমিনারে নেমন্তন্ন করব। মনে হয় পাবেন না। পাবো না? কেন? দুদিন হলো ওনাকে দেখছি না। বাড়ির খবর শুনলাম উনি বাইরে গেছেন। কোথায় গেছেন জানেন? না, রাজাবাবু বিজ্ঞানী লোক, এখানে থাকলে সারাদিন বাড়িতেই থাকেন। লেখাপড়া আর কি সব পরীক্ষা টরীক্ষা করেন। সায়েন্সের কাজে মাঝে মাঝে বাইরে যান। এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ফিরে আসে। বাড়িতে আর কেউ নেই? হ্যাঁ, রাজাবাবু বিয়ে করেননি। ছোট ভাই অজিত সিংহ বিবাহিত, রানীমা আর ছেলে। আর থাকে ওদের ধাইমা। ধাইমা মানে আয়া?
কাগজে কলমে তাই, কিন্তু বুড়ি ওদের মায়ের মতো, খুব সম্মান করেন। ছোটবেলায় মা মারা গেছিলেন, ধাইমা দুজনকে বুকে করে মানুষ করেছে। দুই ভাই একসঙ্গেই থাকেন? নিশ্চয়ই, দাদা ভাইয়ের খুব মিল। তাছাড়া রাজাবাবুর অবর্তমানে সবকিছু তো ছোটবাবুর একমাত্র ছেলেই পাবেন। আচ্ছা, অজিত সিংহ এখন বাড়িতে আছেন? তাহলে তাকে কার্ডটা দিয়ে আসি, কথা বলে আসি। সে করতে পারেন, তবে অজিত সিংহ সুস্থ নন, কয়েকদিন নার্সিংহোমে ছিলেন, কাল সন্ধেবেলা ফিরেছেন। যাই বলুন স্যার, মরা হাতি লাখ টাকা। অনন্ত সরখেল বলে উঠলেন, তার চোখ একেবারে গোল গোল। সে কি, হাতি মরল কোথায়? টুকলু, সব কথায় না খোঁচা দিও না। বলছিলাম স্যার, ঘরের দেওয়ালের কারুকাজ, ঝাড়লন্টন, এই সব দেখে বেশ গা ছমছম করে, ঠিক যেন রাজবাড়ি, ফার্নিচার। রাজবাড়ি তো, এককালে এরা এই তল্লাটে রাজাই ছিলেন, শুনলেন না? এখনো যা বিষয় সম্পত্তি আছে খুব কম হবে না। তবে মামার কথা থেমে গেল, কারণ দীর্ঘকায় সুদর্শন একজন ব্যক্তি ঘরে ঢুকেছেন। আত্মীর ফিনফিনে পাঞ্জাবি, বাঁ হাতে মিহি ধুতির কোঁচা। নিশ্চয়ই ইনি ছোট রাজাবাবু অজিত সিংহ। নমস্কার, আপনারা তো কলকাতা থেকে এসেছেন, কিন্তু দাদা যে বাড়ি নেই। হ্যাঁ, পাড়ায় শুনেছি আপনার দাদা আমাদের সায়েন্স সোসাইটির পুরনো মেম্বার। মাঝে যোগাযোগ ছিল না, কিন্তু দিন 15 আগে উনি চিঠি দিয়ে আমাদের ইনভাইট করেন ওর নতুন রিসার্চ নিয়ে আলোচনার জন্য। তাই? আচ্ছা, কিন্তু আমি তো দাদার রিসার্চের ব্যাপারে বিন্দু বিসর্গও কিছু জানি না। আচ্ছা, ডক্টর সিংহ কবে ফিরছেন? বলা মুশকিল, জানেন তো। দাদা মাঝে মাঝেই হুটহাট এমন নিরুদ্দেশ হয়ে যান। সায়েন্সের কাজেই যান, 2-4 দিন পর আবার ফিরেও আসেন। তাছাড়া আসলে এবার আমি হসপিটালাইজ ছিলাম 1 উইক। কাল সন্ধ্যেতেই ছাড়া পেয়েছি, এসে শুনলাম দাদা পরশু ভোর থেকে নাকি আবার নিরুদ্দেশ। ও সরি মিস্টার সিংহ, আপনি অসুস্থ মানুষ, আপনাকে ডিস্টার্ব করছি। আরে না না, তেমন বড় কিছু নয়। কদিন ধরে পেটে একটা পেন হচ্ছিল, তাই জলপাইগুড়ির হিলভিউ নার্সিংহোমে চেক আপ করাতেই ভর্তি হয়েছিলাম। এক ঝলক তাকালাম যোগু মামার দিকে। রাতারাতি একখানা স্টোরি বানিয়ে ফেলেছেন। কয়েক মুহূর্ত একেবারে কথাহীন। ওয়াল ক্লকের শব্দ, টিক টিক টিক। হঠাৎ ঘরে বোমা ফাটল। মামা বললেন, মিস্টার সিংহ, আপনি কি জানেন আপনার দাদা বেঁচে নেই? কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, রণজিৎ সিংহকে কেউ বা কারা খুন করেছে। তার ডেড বডি পাওয়া গেছে এখান থেকে মাইল 20 দূরে, ছোট্ট একটা নদীর পাড়ে। দাদা দাদা দাদাকে খুন? দাদা দাদা রামবিলাস, বৌদিকে বৌদিকে একটু, দাদা। বিলাপ করতে করতে বুকে হাত দিয়ে অজিত সিংহ সোফা এলিয়ে পড়লেন। সর্বনাশ! ভদ্রলোক এত নরম প্রকৃতির। মামা তাড়াতাড়ি ওর কবজি টিপে ধরলেন। অজিত সিংহ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। কাজের লোক রামবিলাস, এক অভিজাত ভদ্রমহিলা আর বছর 10-এর একটি সুন্দর ছেলে ভেতর থেকে ছুটে এসেছে। আধবোজা চোখে মহিলার দিকে তাকিয়ে অজিত সিংহ থেমে থেমে বললেন, সুরমা, সুরমা শুনছো? এনারা খবর এনেছেন আমার দাদা নাকি আর বেঁচে নেই। সুরমা, আমার দাদা নাকি আর বেঁচে নেই। দাদা। এই কথায় সুরমা যেন বিদ্যুৎপৃষ্ট হলেন। মুহূর্তে সুন্দর মুখ জুড়ে ব্যথা, ভয়, আতঙ্ক একেবারে ছেয়ে ফেলল। কয়েক মুহূর্ত, তারপরই সোজা আমাদের দিকে তীব্র চোখে তাকালেন। বললেন, আপনারা এই খবর এনেছেন? কে আপনারা? কোত্থেকে পেলেন এই খবর? না না, মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। বলছি একটু শান্ত হন। যিনি গেছেন তাকে তো আর ফিরে পাবেন না, বরং আমরা চেষ্টা করব যারা ওনাকে খুন করেছে তাদের কঠিন শাস্তি দিতে। অজিতবাবু,
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে একটু আগে আমাদের সম্পর্কে যা যা বলেছি সেটা সবটা সত্যি নয়। হ্যাঁ, আমি নিজে বিজ্ঞানী, এ আমার ভাগ্নে টুকলু, এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। ইনি দাঙ্গুয়াঝাড় থানার ওসি। ওর থানার এলাকাতেই রণজিৎ বাবুর বডি পাওয়া গেছে। আর আমাদের এক বন্ধু ইনি অনন্ত সরখেল। এরপর মামা পুরো ঘটনা বললেন, তবে সংক্ষেপে। মৃত মানুষটি রণজিৎ সিংহ এটা কিভাবে নিশ্চিত হলেন? শর্মা প্রশ্ন তুলতে পকেটে নাম লেখা কার্ড ছিল। আবার ঘর জুড়ে নিস্তব্ধতা। সুরমা মুখে আঁচল চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। বালকটি একেবারে ফ্যালফ্যাল করে তাকিয়ে। আর অজিত ভাঙাচোরা হয়ে পড়ে আছেন সোফায়। বিনোদ নিচু গলায় বললেন, মামাবাবু, এবার কি উঠবেন? আর একটু। মিস্টার সিংহ, আপনার দাদার ল্যাবরেটরিটা একটু দেখতে চাই। হ্যাঁ, দাদার? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রামবিলাস, বাবুদের দাদার ঘরে নিয়ে যাও। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আর যাচ্ছি না। বাড়িতে আছো? ও, তোমরা ব্যস্ত? আচ্ছা, তাহলে চলি। গমগমে কণ্ঠস্বর। 40 ছুঁই ছুঁই একজন ভদ্রলোক ঘরে ঢুকে পড়লেন। চুজ পাজামা, ফিনফিনে সিল্কের পাঞ্জাবি, ভরাট মাংসল মুখ, গলায় সোনার চেন, আঙুলে 3-4টে হীরের আংটি। আচমকা এতজনকে দেখে ভদ্রলোক একটু চমকে গেলেন। বললেন, না পাওয়ান, না, সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র শুনলাম দাদা নেই। আমার একমাত্র দাদা, আমার গার্জিয়ান, আমার বন্ধু, সে আর নেই পাওয়ান, সে আর নেই। কি বলছো? হ্যাঁ পাওয়ান, পরশু সকালে লাইনের পাশেই নাকি ডেড বডি পাওয়া গেছে। কি করব আমি জানি না। হ্যাঁ, পাওয়ান আমার ঘনিষ্ঠ বন্ধু। যাতে মারোয়ারি হলেও প্রায় 10 পুরুষ এইখানেই, তাই পুরোপুরি বাঙালিই বলা চলে। জলপাইগুড়ি টাউনেই ওর ব্যবসা। প্রাসাদের দক্ষিণে দোতলার ছাদের উপর বিশাল ঘর। দেখলেই বোঝা যায় হালফিলালেই বানানো হয়েছে। পুরোটা কাঁচের। 4 কোণে শুধু 4টে পিলার আর মাথার উপরে কাঠের ছাদ। মনে হবে খোলা প্রকৃতির বুকে বসে আছে। চারিদিকে প্রচুর গাছপালা, সবুজ আর সবুজ। ঘরের এক কোণে সিঙ্গেল বেড খাট, ছিমছাম বেড কভার। বাকি জায়গা জুড়ে বিচিত্র চেহারার যন্ত্রপাতি। খাটের একপাশে বড় সেক্রেটারিয়েট টেবিল, চেয়ার, পাশে বই বোঝাই আলমারি, টেবিলে পেপার ওয়েট চাপা কাগজপত্র, জার্নাল, রিসার্চ পেপার, পেন স্ট্যান্ডে গোটা 5 কলম। ঘরের বাঁ দিকে বন্ধ দরজা। বিনোদবাবু ছিটকিনি খুললেন। অ্যাটাচ বাথরুম। মামা টেবিলে বসে পড়লেন। আলমারি থেকে বই নামাচ্ছেন, কাগজপত্র উল্টাচ্ছেন। রামবিলাস ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন জানি না, আমার মনে হয় লোকটা চাহনি ঠিক নয়। ওসিও লক্ষ্য করেছেন। কড়া গলায় বললেন, কি ব্যাপার রামবিলাস, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবুকে বলো আমরা পরে যাচ্ছি। দে মা আমায় পাগল করে। অনন্ত সরখেল খোলা জানলার সামনে চোখ বুজে দাঁড়িয়ে। আহা, মাকে ডাকার দরকার কি? আপনি এমনিতেই তো আছেন। দিলে তো 12টা বাজিয়ে। সবে ভাবতে এসে গেছিল। আহা, কি কথা! দে মা আমায় পাগল করে, নইলে মরবো তোরই তরে। বিনোদবাবু বললেন, দাদা, গানটা কার লেখা? আগে তো শুনিনি। শুনবেন কি করে? অরিজিনাল রামপ্রসাদী। যে প্রসাদী হোক, এবার থামুন। মামা মুখ না তুলেই বললেন, মনে রাখবেন, এটা শোকের বাড়ি। মামা, এদিকে একবার এসো তো। এই কার্নিশটা দেখেছো? একেবারে টাটকা ভেঙেছে। মামা খোলা জানলা দিয়ে ঝুঁকে পড়লেন নিচের দিকে। কিছু একটা কুড়িয়ে নিয়েই পকেটে চট করে ভরে ফেললেন। বললেন, এবার একটু বোঝা যাচ্ছে। চলো নিচে যাই,
রণজিৎ সিংহ আবার কবিতাও লিখতেন। তাই নাকি? হ্যাঁ, এই দেখ। মামা পকেট থেকে এক টুকরো কাগজ বের করলেন। বেশ কাঁচা একটা কবিতা। এসব নিয়ে খেলা যদি করবে, আগুনে পুড়ে নিশ্চয়ই মরবে। যেথা দিয়ে গন্ধ ওরে সেখানেই আছে পড়ে আমার বুকের ধন। প্রাণ থাকতে দেব না কো, এইটি আমার পণ। মামাবাবু, এটা কি কবিতা না ধাঁধা? হ্যাঁ, ধাঁধা? হতে পারে, কারণ রাজা রাজড়ারা আগেকার দিনে ছড়া পদ্যে হেঁয়ালি লিখে যেতেন গুপ্তধন লুকিয়ে রাখার সময়। রণজিৎ বিজ্ঞানী হলেও সেই পিতৃপুরুষের অভ্যেস হয়তো ছাড়তে পারেননি। অজিত সিংহ ম্লান মুখে একা বসেছিলেন, শূন্য দৃষ্টি। মামা বললেন, আপনার বন্ধু? পাবন, ওর তারা ছিল তাই চলে গেল। দাদার ল্যাবরেটরিটা দেখলেন? আমরা একবার বাইরেটা ঘুরে দেখব, তারপর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবো। একটু থাকতে বলবেন। বাড়ির সামনে বাগান, বেশ উঁচু পাঁচিল ঘেরা। আম, কাঁঠাল, জামরুল গাছ যেমন আছে, খানিকটা জায়গা জুড়ে কেয়ারি ঘাস আর নানান ফুল গাছ পর্যন্তও রয়েছে। আমরা এসে দাঁড়িয়েছি কাঁচঘরের ঠিক নিচের ঘাস জমিতে। নরম মাটিতে অস্পষ্ট কিছু ছাপ ছড়িয়ে আছে, চুন সুরকি বালির টুকরো পর্যন্ত। মামা কিন্তু মাথা নাড়লেন। খুনের চরিত্র পরিষ্কার, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই আঘাতে মৃত্যু ঘটেছে না তার আগেই? কে কে ওখানে? আমি তাকাতেই একজন সাত করে সরে গেল। সঙ্গে সঙ্গে ছুঁড়েছি। বিশ্বাস করেন বাবু, আমি এখানে দাঁড়িয়েছিলাম এমনি। হাতে নাতে ধরা পড়ে গিয়ে রামবিলাস কাঁপছে। টানতে টানতে ওকে নিয়ে এলাম। বললাম, এই যে ইনি আড়ি পেতে শুনছিলেন। মামা কয়েক পলক রামবিলাসকে মাপলেন, বললেন, খবরদার রামবিলাস, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে। আমরা আবার ড্রয়িং রুমে এসে বসেছি। অজিত সিংহের সঙ্গে কথা শুরু হলো। আপনি খুনের ব্যাপারে কাউকে সন্দেহ করেন? না না, দাদার কোনো শত্রু ছিল না। দাদা নেই আমি আমি ভাবতেও পারছি না। ডক্টর সিংহ উইল করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। আমার একমাত্র ছেলেই ওয়ারিশান। আপনার সঙ্গে দাদার এর মধ্যে কোনো সমস্যা হয়েছিল? প্রশ্নই ওঠে না, দাদা ভগবান তুল্য। রিসার্চের ব্যাপারে ওর কেমন খরচা হতো? তা কম নয়। ওই বিষয়ে আপনার কি মনে হয়? সত্যি কথা বলবো, দেখুন, আমি সায়েন্সের কিছুই বুঝি না। মাঝে মাঝে মনে হতো, জানেন, দাদা রিসার্চের পেছনে অকারণে টাকা নষ্ট করছেন। তবে মুখে কোনোদিনই কিছু বলিনি। দাদাকে আমরা সবাই অসম্ভব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। ধন্যবাদ অজিত বাবু, আপনি দয়া করে সুরমা দেবীকে পাঠিয়ে দিন। কিন্তু সুরমা দেবী এসে কাঁদতে কাঁদতে শুধু বললেন, দেবতুল্য ভাসুরের মৃত্যুতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত, তাই এখন কিছুই বলতে পারবেন না। রাজ ফ্যামিলির তৃতীয় জনকে ডাকা হলো, একেবারে সর্বকনিষ্ঠ সদস্য, একমাত্র উত্তরাধিকারী, অজিত সুরমার বাচ্চা ছেলে। তোমার নাম কি? সঞ্জিত সিংহ। তুমি জ্যাঠাকে ভালোবাসতে? খুব। জেঠুও আমাকে ভীষণ ভালোবাসতো। ওর রিসার্চ নিয়ে তোমাকে কিছু বলতেন? হ্যাঁ, বলতেন উনি যে কাজ করছেন তা সত্যি হলে চারিদিকে দারুণ হইচই হবে, এমন কোনোদিনও কেউ ভাবেনি। বলতেন তখন সব মানুষ খেতে পারবে, পড়তে পারবে। কিভাবে হবে তুমি জিজ্ঞেস করনি? হ্যাঁ, করেছিলাম। জেঠু বলতেন বাতাস থেকে উনি সব সৃষ্টি করবেন। আমি বিশ্বাস করিনি। বলুন কাকু, এ কি সম্ভব? তাই ভাবতাম মজা করছেন। আর কিছু বলেছেন? সঞ্জিত একটু ভাবল,
তারপর বলল, কদিন হলো জেঠু বলতেন আমার ভয় করছে, যত কাজটা শেষ হয়ে আসছে ততই একটা বিপদের গন্ধ পাচ্ছি। বলতেন যদি আমার কিছু হয়ে যায় তাহলে কাগজপত্র এমন জায়গায় লুকিয়ে রাখবো সহজে কেউ খুঁজে পাবে না। তুই আমাদের একমাত্র শিবরাত্রির সলতে, বড় হয়ে বাকিটা শেষ করবি। মঙ্গলবার রাতে তোমার সঙ্গে জেঠুর দেখা হয়েছিল? হ্যাঁ, রাতে শোবার আগে রোজকার মতো খানিকক্ষণ গল্প করে এসেছিলাম। চতুর্থ জন সিংহ এস্টেটের ম্যানেজার সফিউল ইসলাম, 50-এর উপর বয়স, রোগা, কালো, ছোটখাটো চেহারা। চোখের দিকে তাকালে বোঝা যায় মানুষটি বুদ্ধিমান। কতদিন আছেন? তা ওই প্রায় বছর 35 হলো। দুই ভাই তখন খুবই ছোট। বড় রাজা সর্বজিৎ সিংহ আমায় কলকাতা থেকে নিয়ে আসেন এই এস্টেটের দেখাশোনা করতে। তারপর আর ফেরা হয়নি, জড়িয়ে গেছি এনাদেরই সঙ্গে। এখন এস্টেটের অবস্থা কেমন? চলে যাচ্ছে। আয় বলতে ওই জমি জমার চাষবাস থেকেই, খাজনা টাজনা তো কবেই উঠে গেছে। দুই ভাইয়ের খরচ কি একসঙ্গেই উইথড্রয়াল হতো? হ্যাঁ, তবে বলুন। ছোটবাবু মাঝে মাঝে 1000-2000 আলাদা তুলতেন। বড়বাবু জানতেন? হ্যাঁ। ভাইকে কিছু বলতেন না? একটু বকাবকি করতেন, এরকম মার করো না, ব্যাস ওই পর্যন্তই। তবে প্রচন্ড ভালোবাসতেন ভাইকে। বড়বাবু নিজের জন্য আলাদা টাকা পয়সা? না, কোনোদিনও তোলেননি। ওনার খরচ তেমন কিছুই ছিল না। রিসার্চের খরচ বোধহয় সরকার থেকেই পেতেন। নিশ্চয়ই শুনেছেন রণজিৎ সিংহ খুন হয়েছেন? হ্যাঁ, একটু আগেই শুনেছি। আপনি কাউকে সন্দেহ করেন? শফিউল এবারে মাথা নাড়লেন। না, খুব ক্ষতি হয়ে গেল। আমি বিশ্বাস করি আকাশের গায়ে থুতু ফেললে নিজের গায়েই পড়ে। গেটের দারোয়ান মণিলালকে এরপরে ডাকা হলো। তুমি মঙ্গলবার রাতে গেট পাহারায় ছিলে? আগে না বাবু, ওদিন দয়ারামের ডিউটি ছিল। একদিন ও আর একদিন আমি, এইভাবেই পালা করে রাতে ডিউটি হয়। দয়ারাম? সে কোথায়? সে তো নেই বাবু, বুধবার সকালে দেশে গেছে। দেশে? কোথায়? ওই যে কি যেন নাম ছিল, কুচবিহারের চাংড়াবান্ধায় বাবু। তবে 2-4 দিনের মধ্যেই এসে পড়বে। বুড়ি ধাইমা থাকেন একতলাতে, বৈঠকখানার পাশে। তবে কথা বলা গেল না। বৃদ্ধা ঘুমোচ্ছেন। এরপর রান্নার ঠাকুর, কাজের 2 মহিলা, এদের সঙ্গেও মামা কথা বললেন। ফেরার পথে মামা বললেন, বিনোদ, জলপাইগুড়ি শহরে আমাদের থাকতে হবে। থাকার মতো একটা হোটেল দেখে দাও। ডিবিসি রোডের উপর রুকমিনী হোটেল, চলনসই। তারই একটা বড় ঘরে আমরা 3 জন। পড়ার বেশ ক্ষতিই হচ্ছে, ওয়ার্কশপগুলোয় থাকতে পারছি না, কিন্তু উপায় তো নেই। অবশ্য প্রিন্সিপাল মামাকে আশ্বস্ত করেছেন আমার জন্য আলাদা ব্যবস্থা করবেন, সেই ভরসাতেই আছি। 3টে নাগাদ সৌভিক এসেছিল। মামার সঙ্গে আলাপ করে ও তো একেবারে থ্রিলড। কলেজেও নাকি আমাকে নিয়ে খুব হইচই হচ্ছে। অনন্তবাবু একটানা নাক ডেকে চলেছেন। মামা টেবিলের সামনে রণজিৎ সিংহের আলমারি থেকে টানা একগাদা কাগজ, বই, ম্যাগাজিন সেসব ঘাঁটাঘাঁটি করছেন আর নোট দিচ্ছেন। বুঝলি টুকলু, রণজিৎ ইন্টারেস্টিং রিসার্চ করছিলেন। বিষয়টা কি শুনলি না? সঞ্জিত বলল বাতাস থেকে জেঠু সবকিছু বানাবেন বলেছিলেন। ধুত, হে আবার সত্যি হয় নাকি? হ্যাঁ রে, 100%। ভদ্রলোক বায়ুমণ্ডল থেকে মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তৈরি করার কাজই করছিলেন। সে কি? সেটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, নয় কেন? মামা কয়েক পৃষ্ঠা জেরক্স কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। বললেন, দেখ কি লেখা আছে। ন্যাচারাল গ্যাসের মেটেরিয়াল ফর ফিউচার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রাকৃতিক গ্যাস থেকে
কিভাবে কোন কোন সিরিজ রিয়াকশনে জীবনযাপনে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যেতে পারে তার সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো কয়েকটা পেয়েছিলাম রণজিৎ সিংহের পকেটের কার্ডে। তারপর একটু থেমে বললেন, তবে এটা সূত্র থিওরি, রিসার্চ করে এই থিওরিকে ইমপ্লিমেন্ট করবেন বিজ্ঞানী। রণজিৎ সেটাই করছিলেন, মনে হয় সাকসেসফুল হয়েছিলেন। তাই কাগজপত্র কিছু পেয়েছো? পাবো কিভাবে? রণজিতের খুন হওয়ার কারণ তার রিসার্চ পেপার। তবে একটা চান্স আছে, ওর লেখা ওই কবিতার আড়ালে যদি কোনো হেঁয়ালি থাকে, তার মানে আসল কাগজপত্র লুকোনো আছে। আততায়ী ভুল কাগজ পেয়েছে। বাঁচা গেল। মোটেই না। ছড়াটা মনে করে দেখ, এসব নিয়ে খেলা করলে আগুনে মরতে হবে। এর মানে যদি এই হয়, নকল কাগজ নিয়ে রিসার্চ চালালে আগুন ধরে যাবে। রাইট। আমরা অপরাধীদের জীবন্ত ধরতে চাই, আর আগুন জ্বললে শুধু তারা মরবে না, মরবে নিরীহ মানুষও। যা করার তাড়াতাড়ি করতে হবে। কিছু বুঝছো? দেখতে পাচ্ছি একটা জায়গা শুধু ঝাপসা। এরই মধ্যে বিনোদ দাশগুপ্ত ঢুকে পড়লেন। ভীষণ উত্তেজিতভাবে বললেন, মামা বাবু, গলা টিপে খুন। এই যে পোস্টমর্টমের রিপোর্ট। যাক, মিলে গেল। কি কি মিলে গেল স্যার? অনন্ত সরকেল এতক্ষণে ঘুম ভেঙে উঠে বসেছেন। আপনিও পারেন বটে, এমন অমায়িক নাক আপনার। কখন উঠবেন তাই ভাবছিলাম। যোগুমামা পোস্টমর্টেম রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেন। বললেন, বিনোদ, তুমি আমাদের হিলভিউ নার্সিংহোমে নামিয়ে দিয়ে নয়ানগুড়ি থানাতে যাবে। ওসিকে বলবে রাজবাড়ির সবাইকে যেন জানিয়ে দেওয়া হয় খুনের কিনারা না হওয়া পর্যন্ত বাড়ির কেউ বাইরে যেতে পারবে না, আর সাদা পোশাকের পুলিশ পোস্টিং থাকবে। সন্ধে পেরিয়ে গেছে। আমরা এখন হিলভিউ নার্সিংহোমে। ঝকঝকে তকতকে করিডোর পেরিয়ে সুপারের চেম্বার। অনন্ত সরকেল অবশ্য বাইরে। ওর নাকি হাসপাতালে ঢুকলে মরা মরা গন্ধ লাগে, তাই রাস্তায় ঘুরপাক খাচ্ছে। যোগুমামা পরিচয় দিতেই উঠে দাঁড়ালেন সুপার। বসুন প্লিজ। অ্যাডমিশন রেজিস্টারটা একটু দেখতে চাই। নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে ফোন তুলে সুপার বললেন, অমল, ভর্তির খাতাটা পাঠাও, মেট্রনকেও আসতে বলো। তারপর আমাদের বললেন, কি জানতে চান বলুন। নয়ানগুড়ি রাজ ফ্যামিলির অজিত সিংহ কি এখানে ভর্তি ছিলেন? অজিত সিং? হ্যাঁ 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 হ্যাঁ। কতদিন ছিলেন? মনে হয় ওই 7 দিন মতো। চেক করে নিচ্ছি, দাঁড়ান। কবে রিলিজ হয়েছেন? কাল বিকেলে। কি হয়েছিল? ওনার পেটে একটা পেন হচ্ছিল। থরো চেক আপ করালেন, কিছুই অবশ্য পাওয়া যায়নি। গ্যাস্ট্রিকের পেন হতে পারে। অজিতবাবু মাঝে বাড়ি গিয়েছিলেন? বাড়ি? না। এসে দাঁড়ানো মেট্রনের দিকে তাকিয়ে সুপার বললেন, নয়নগুড়ির অজিত সিংহ এখানে ভর্তি হওয়ার পরে মাঝে বাড়ি গেছিলেন? প্রশ্নই ওঠে না। আমাদের এখানে ভর্তি হয়ে গেলে ডিসচার্জ না হওয়া পর্যন্ত কোনো পেশেন্টকেই নার্সিংহোমের বাইরে যেতে অ্যালাউ করা হয় না। বলতে বলতেই তিনি রেজিস্টার খুলে ধরলেন। দেখে নিন, অজিত সিংয়ের জন্য এমনকি 24 ঘন্টা নার্স ছিল। উঁকি দিয়ে দেখলাম রেজিস্টারে অজিত সিংহের নাম ঠিকানা লেখা আছে, এমনকি ডিসচার্জের সময়, তারিখ এবং পেশেন্টের সই সবই রয়েছে। এরই মধ্যে একজন সিস্টার ঘরে ঢুকলেন। বললেন, স্যার 24 নম্বরে 2জন ভিজিটার দেখা করতে চাইছে। ভিজিটিং আওয়ার শেষ, বলছে খুব দরকার। খাতায় লিখিয়ে নাও, তবে 5 মিনিটের বেশি নয়। সিস্টার বেরিয়ে গেলেন। মামা বললেন, আপনারা কি ভিজিটার্স রেজিস্টারও মেনটেন করেন? হ্যাঁ, ভিজিটিং আওয়ার্সে পেশেন্টের কাছে যেতে হলে ওই খাতায় নাম লিখে যেতে হয়। বাহ, চমৎকার নিয়ম। আজকাল নর্থ বেঙ্গলের ধুমধাম সব ঘটনা ঘটছে, তাই এই সিস্টেম চালু করেছি। গুড। খাতাটা একবার আনবেন? নিশ্চয়ই।
মিনিট খানেকের মধ্যেই জাপটা খাতা এসে গেল। দ্রুত পাতা উল্টে যাচ্ছে। মামার চোখ নামছে ওপর থেকে নিচে। হঠাৎ এক জায়গায় এসে মামা থেমে গেলেন। একটা নামের জায়গায় তর্জনী ঠেকিয়ে বললেন, বি সিনহা। ইনি কে? ইনি কি স্যার, সেটা কি করে বলবো? রোজই তো গাদা গাদা ভিজিটার আসছে। নো 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 প্লিজ, দায়িত্ব এড়াবেন না। পার্টিকুলারলি এই ভিজিটারের পরিচয় আমার জানতেই হবে। ইনি এসেছিলেন 11 তারিখে, মানে মঙ্গলবার বিকেলে। ওই দিন পেশেন্টের অ্যাটেন্ডিং নার্স কে ছিলেন আমি কথা বলবো। আমি দেখছি স্যার। একটু পরেই একজন অল্প বয়সী সিস্টারকে নিয়ে ঢুকলেন। বিন্তা, স্যার 11 তারিখ অজিত সিং এর কাছে বিকেলে যে ভিজিটাররা এসেছিলেন তাদের সম্বন্ধে জানতে চান। তুমি তো সেদিন ডিউটিতে ছিলে, তাই না? খাতায় দেখছি সেদিন মাত্র একজন ভিজিটার এসেছিলেন। হ্যাঁ স্যার। আপনি তখন রুমে ছিলেন? হ্যাঁ, আমি ওনাকে ড্রেস আপ করাচ্ছিলাম। ভদ্রলোক এসে করিডোরে বসেছিলেন। ড্রেসিং শেষ হতে মিস্টার সিংহ আমায় বললেন ভিজিটারের সঙ্গে ওনার কিছু পার্সোনাল কথা আছে। আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই। ওই ভদ্রলোক রুমের দরজা বন্ধ করে দিয়েছিলেন। তারপর প্রায় আধ ঘন্টা পরে ওই বৃদ্ধ ভদ্রলোক দরজা খুলে দিয়েছিলেন। ভিতরে ঢুকে আমি দেখলাম মিস্টার সিংহ বালিশে হেলান দিয়ে আছেন। ভিজিটার এরপর আরও 20-25 মিনিট ছিলেন। দুজনে অনেকক্ষণ কথাবার্তাও বলেছিলেন। ভিজিটার ভদ্রলোক কি বৃদ্ধ? হ্যাঁ, 70-এর ওপর বয়স তো হবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুক অবধি সাদা দাড়ি, মাথায় টুপি ছিল, চোখে চশমা, আর হাতে একটা খুব সুন্দর লাঠি। আপনি তো রাত 8টা অবধি ডিউটিতে ছিলেন। এরপর পেশেন্ট কি করলেন? কি আবার করবেন, এমনিতেই তো সুস্থ লোক। মাঝে মাঝে শুধু করিডোরে পায়চারি করছিলেন, বারবার নিজেই জাগ থেকে ঢেলে জল খাচ্ছিলেন। ভিজিটার আসার পর ওনার মধ্যে একটু যেন অস্থিরতা দেখেছিলাম। ঠিক আছে, আপনার ঠিকানাটা দিন, প্রয়োজনে যেতে পারি। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম মামা বড় অন্যমনস্ক হয়ে রয়েছেন। এই কিন্তু ফেবিকল গেল কোথায়? কোনো দিকেই তো অনন্ত সরখেলের টিকিটিও দেখতে পাচ্ছি না। দেখলাম মামা তাতে গুরুত্ব দিলেন না, বললেন, যেখানে যায় যাককে। বাস ছুটে চলেছে ঝড়ের গতিতে। ময়নাগুড়ি পেরিয়ে এসেছি, এখন যাচ্ছি চাংড়াবান্ধায়। ওসি বিনোদ দাশগুপ্ত আর সাথে রয়েছে আমি। মসৃণ ন্যাশনাল হাইওয়ে। আসলে মন মেজাজ ভালো নেই। অনন্ত সরখেল কাল রাতেও ফেরেননি, এমনকি তার কোনো খবরও পাওয়া যায়নি। মামা অবশ্য আশ্বস্ত করেছেন, তবু মনটা মাঝে মাঝে খচখচ করছে। মাঝে মাঝেই নিবিড় জঙ্গল, আবার খোলা মাঠ, ধানের ক্ষেত, এইসব দেখতে দেখতে ওসি চোখ বোঝে। আমি অবশ্য ঘটনাগুলোকে পরপর সাজিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছি। কন্ডাক্টরের বিকট চেঁচামেচিতে ধর্মড়িয়ে উঠলেন বিনোদবাবু। টুগলু, এসে গেছি। সরি, আমি জেগে আছি। নেমে পড়েছি। তীব্র হর্ন বাজাতে বাজাতে বাসটা চলে গেল লাস্ট স্টপ হ্যামিল্টনগঞ্জের দিকে। অল্প কিছুটা জায়গা জুড়ে বাজার রয়েছে। রাস্তার দুদিকে দোকান পসার, চতুর্দিকে শুধুমাত্র গণ্ডগ্রাম। চাংড়াবান্ধা স্বয়ং ভারত বাংলাদেশ বর্ডার অঞ্চল। বাঁ দিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের পাকা পোক্ত ক্যাম্প, আর ওই যে সীমান্ত, ছোট ছোট খয়েরি পাথর বসানো, পাথরের ওপারে বিদেশ, অন্য রাষ্ট্র, তাও কি বাংলাদেশ। অদ্ভুত একটা আবেগ জেগে উঠল মনে। আমরা এক জাতি, এক ভাষা, একই সাহিত্য, সংস্কৃতি, অনুভূতি, জীবনযাপন, ভালো মন্দ। তবুও মিথ্যে ধর্মের দোহাই দিয়ে 1947 চিরে দেওয়া হলো একটা জীবন্ত শরীরকে। তার আগে অবশ্য ভয়ঙ্কর দাঙ্গা, মন্বন্তর, কত কিছুই না হয়েছে। একটা জাতিকে শেষ করার সব রকম চক্রান্ত হয়েছে। তারপরেও কত আলোড়ন, ভাষার অধিকার নিয়ে কতই না রক্ত ঝরল।
বাংলা ভাষাকে বুকে নিয়ে ওপার বাংলার মানুষ ছিনিয়ে আনলো স্বাধীনতা। বাংলাদেশ নামে এই নতুন রাষ্ট্র জন্ম নিল। মনের মধ্যে গুনগুনিয়ে উঠেছে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আর কত ভাগ হব আমরা। কিন্তু হলে কি হবে? আবার সেই 47-এর আত্মধ্বংসী খেলা শুরু হয়ে গেছে। আগুন জ্বলছে দেশের কোণে কোণে। এই দেশটার জন্য কি একটুও ভাববে না নেতারা? শুধুই বুদ্ধু বানাবে সবাইকে। টুগলু, তোমার হলোটা কি? বিনোদবাবু আমার কাঁধে একটা চাপড় দিয়ে বললেন, চলো খোঁজ নি। সামনে বুক স্টলে বসা কিশোরকেই বললেন, ভাই, দয়ারাম বলে কাউকে চেনো? নয়নগুড়ি রাজবাড়ির দারোয়ান। না, আপনি একবার ওই মুদির দোকানে গিয়ে খোঁজ করুন। মুদির দোকানের প্রৌঢ়র কাছে গিয়েও একই প্রশ্ন করলেন। প্রৌঢ় বললেন, দয়ারাম? হ্যাঁ, চিনি তো। দিন দুয়েক আগে বাড়ি এলো। কাল বিকালে আমার দোকানে এসেছিল। ওই যে গ্রামের ভেতরে ঘরগুলো দেখছেন, ওখানেই বাড়ি। এই রাস্তা বরাবর একটু হেঁটে গেলেই মোড় পড়বে, বাঁ দিকে ঘুরে প্রথম বাড়ি। হঠাৎ মোটর গাড়ির শব্দ। একটা ঝকঝকে সাদা অ্যাম্বাসেডার সাঁ করে চলে গেল ময়নাগুড়ির দিকে। নম্বর SKN 2000। কিন্তু গাড়িতে কে বসে? চেনা মুখ কি? জানলার ওপর রাখা আঙুলগুলো থেকে রোদ্দুর ঠিকরে বেরোচ্ছিল না। টুগলু, টায়ারের দাগ দেখেছো? আই থিঙ্ক অ্যাম্বাসাডারটা হয়তো ঢুকেছিল। ঠিক তখনই কানে আছড়ে পড়ল কান্নার ধ্বনি। সামনের মাটির ঘরগুলো থেকে ভেসে আসছে। সেদিকে একটু এগিয়েছি, এমন সময় আমাদের পা মাটিতেই গেঁথে গেল। রাস্তার উপরে চিত হয়ে পড়ে আছে একটা মানুষের শরীর। চারপাশে রক্তে ভেসে যাচ্ছে। নিষ্পন্দ মানুষটিকে ঘিরে নানা বয়সের মেয়ে পুরুষ, তারাই কাঁদছে। দয়ারাম! প্রায় 5:45। জলপাইগুড়ি যখন পৌঁছলাম, সন্ধে পেরিয়ে গেছে। আজকে সারাদিনটা গেছেও বটে। চাংড়াবান্ধা থানায় রিপোর্ট করা, দয়ারামের মৃতদেহ পোস্টমর্টমে পাঠানো, ওর আত্মীয়দের সান্ত্বনা দেওয়া, আমাদের অনুমান মনে হচ্ছে পুরোপুরি মিলে গেছে। অ্যাম্বাসেডার চেপে যে এসেছিল সে দয়ারামের অতি পরিচিত। ডাক শুনে দয়ারাম শশব ব্যস্তে এগিয়ে গিয়েছিল। ঠিক তখনই পরপর 3টে গুলি। পিস্তলের সাইলেন্সার লাগানো ছিল নিশ্চয়ই। আততাই যেমন এসেছিল তেমনই দ্রুত চলে গেল। মামাকে এখনই জানানো দরকার। মামা নিশ্চয়ই ফিরে এসেছেন। হোটেলে ঢুকতে যাচ্ছি, থমকে দাঁড়াতে হলো। অন্ধকারে মিশে কি একজন দাঁড়িয়ে আছে। বিনোদবাবু মুহূর্তে রিভলভার বের করলেন। কে কে ওখানে? বাবু, আমি। আবার রামবিলাস। আমি দৌড়ে গিয়ে খপ করে ওর কলার চেপে ধরলাম। আবার আবার আমাদের পিছনে? বল বল, কি জন্য দাঁড়িয়ে আছিস? না, মানে সাহেব চলে গিয়েছেন আপনাদের সেই খবরটা দিতে। সাহেব মানে যোগু মামা চলে গেছেন? সেটাও দেখেছে এই পুরো খোঁচর। ন্যাকা শয়তান কোথাকার। কে বলেছে খবরটা দিতে? বিনোদবাবু, হোটেলে খোঁজ নিন না একবার। বিনোদবাবু হোটেলে ঢুকে গেলেন, আর সঙ্গে সঙ্গে কনুইয়ের বেমক্কা ধাক্কায় আমি গড়িয়ে পড়েছি। রামবিলাস রামবিলাস হাওয়া। টুগলু, মামাবাবু সত্যিই চলে গেছেন। উনি একটা চিঠি। এ কি? বিনোদবাবু দৌড়ে এলেন। ওর হাতে একখণ্ড কাগজ। নচ্ছারটা আচমকা ধাক্কা মেরে পালালো। কই দেখি, মামার চিঠিটা দেখি। টুকলু, জরুরি কাজে কলকাতায় যাচ্ছি। এবার বোধ হয় জটটা খুলতে পারবো। আজ ধাইমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। একটা কেমিক্যাল অ্যানালিসিসও করব। পরশু সকালেই ফিরছি। চিন্তা করিস না। দয়ারামের কাছ থেকে কিছু জানতে পারলি? বিনোদ যেন তোর সঙ্গে হোটেলেই থাকে। খুব সাবধান, যোগু মামা। আপনাকে
ধরেই ফেলেছি। আর 2 পয়েন্ট পেলেই যা গোল হয়ে গেল। বিনোদ দাশগুপ্ত হাসলেন। চেষ্টা করো বৎস, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। আজকে সোমবার, যে কোনো সময় মামা চলে আসছেন। তারপরেই শুরু হয়ে যাবে তদন্তের শেষ অধ্যায়। তাই মনকে তাজা রাখতে সকাল থেকে দুজনে মেতে আছি মজার ভিডিও ফুটবল নিয়ে। বেশি না, পকেট ক্যালকুলেটরের সাইজ, তার মধ্যে ছোট্ট স্ক্রিন, বিদেশি বস্তু। ওসিকে এক বন্ধু প্রেজেন্ট করেছিলেন। এই সময় দরজার বেল বেজে উঠল। হ্যাঁ, যোগু মামাই। কিন্তু আর কিছু বলবো কি, আমরাই হাঁ হয়ে গেছি। যোগু মামার পিছন পিছন ঘরে ঢুকেছেন যিনি, তিনি স্বয়ং অজিত সিংহ। আজ তার পোশাক ধুতি পাঞ্জাবি নয়, প্যান্ট শার্ট, চুলটা পর্যন্ত অন্য কায়দায় আঁচড়েছেন। কিরে, অবাক হয়ে গেলি? এত অল্পে অবাক হলে চলবে? বসুন মিস্টার সিংহ, আমাদের এখনই বেরোতে হবে। বিনোদ, দয়ারামের সঙ্গে দেখা হলো? হয়েছে, তবে কথা বলার সুযোগ হয়নি, কারণ আমরা পৌঁছাবার ঠিক আগেই গাড়িতে এসে আততায়ী গুলি করে মারে। গাড়িটাকেও আমরা দেখতে পেয়েছিলাম, কাজ সেরে ফিরে যাচ্ছিল। প্যাথেটিক। এই ভয়টাই পাচ্ছিলাম। প্রতিপক্ষ অসম্ভব হিংস্র। যোগু মামার হাসি মুছে গেছে, মুখে বিষাদের ছায়া। চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, মনে হয় আমাদের প্রমাণের কোনো অসুবিধে হবে না। হবে না? না মামা, অনন্তবাবুর খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। ওকে কিডন্যাপ করেছে, তবে চিন্তা নেই, ওকে ছাড়িয়ে আনার লোক লাগানো হয়েছে, ফিরে আসবে। ও, আরেকটা ইনফরমেশন। পরশুদিন সন্ধ্যাবেলায় রামবিলাস হোটেলের বাইরে দাঁড়িয়েছিল, চেপে ধরতে আমার ধাক্কা মেরে পালিয়ে গেল। সে যাককে, চটপট রেডি হয়ে নে, বেরোবো। আমরা ততক্ষণে লাউঞ্জে একটু চা খেয়ে নি। চলুন মিস্টার সিংহ। মামাবাবু, কোন দিকে যাব? আপাতত নয়ানগুড়ির রাস্তায় ধরো। বিনোদ, 1 মিনিট, ওই গাড়িটাই তো সেদিন দেখেছিলে। মুহূর্তে শরীরে ঢেউ খেলে গেল। সেই সাদা অ্যাম্বাসেডার, SKN 2000, একটু দূরে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমাদের ফলো করবে বলে কেমন রেডি হয়ে আছে দেখেছো? আরে বাবা, তোমাদের ঘাঁটিতেই যাচ্ছি। আমাদের অ্যাম্বাসেডার স্পিড তুলেছে, সবাই চুপচাপ। মামা শুধু একবার বলেছেন, বিনোদ, বি কনশিয়াস, পিছনের অ্যাম্বাসেডারটাও ছুটে আসছে। মামার অনুমান এই বিষয়ে একেবারে নির্ভুল। জলপাইগুড়ি শহর ছাড়িয়ে এসেছে ময়নাগুড়ির সড়ক হয়ে, এখন নয়ানগুড়ির দিকে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখনো ইঞ্জিনের টানা শব্দ হচ্ছে। বিনোদ, শিব মন্দিরের মাথাটা দেখেছো? ওর পাশ দিয়ে ঢুকবো। সামান্য গতি কমিয়ে একটু সরু রাস্তায় ঢুকে পড়েছে। অনুসরণকারীরাও তাই। হঠাৎ অ্যাম্বাসেডারটা গতি বাড়িয়ে দিল, দ্রুত চলে আসছে কাছাকাছি। বিনোদবাবু ওর সঙ্গে সঙ্গে অ্যাক্সিলেটরে চাপ দিয়েছেন, কিন্তু পাল্লা দিয়ে পারছেন না। প্রচণ্ড বেগে গাড়িটা তেড়ে আসছে, কাছে, আরও কাছে। আমাদের ওভারটেক করবে। একেবারে পাশাপাশি এসে গেছে। কি চায় ওরা? মামা বললেন, কুইক, সবাই মাথা নিচু করো। একটা হাত জানলা দিয়ে বেরিয়ে এসেছে, উদ্যত রিভলভার, আঙুলগুলোতে অনেকগুলো আংটি। পরপর শব্দ। না, চলন্ত চাকায় বুলেট বেঁধাতে পারেনি। পর মুহূর্তে ছিটকে সামনে চলে গেল অ্যাম্বাসেডার। স্পিড তুলে দূরে, আরো অনেক দূরে। একসময় মিলিয়ে গেল পথের বাঁকে। বিনোদ, বিপদ এখনো কাটেনি কিন্তু। 1 মিনিটও কাটেনি। হঠাৎ ব্রেক কষেছেন বিনোদবাবু। একেবারে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নিয়েছে। সাংঘাতিক! আর একটু হলেই সব কটা টায়ার যেত। মামা মৃদু হেসে বললেন, দিস ওয়াজ এক্সপেক্টেড। মিনিট কয়েকের মধ্যেই কাঁচের টুকরোগুলোকে পা দিয়ে সরিয়ে ফেললাম। রাস্তা ক্লিয়ার। গাড়ি আবার ছুটে চলল। এসে গেছি। গাছপালা দিয়ে ঘেরা অনেকখানি জায়গা জুড়ে একটা বাংলো বাড়ি। ওই সাদা অ্যাম্বাসেডারটাও আছে।
যোগু মামা বললেন, আপনি এবার গাড়িতেই বসুন মিস্টার সিংহ। মামার কথা শেষ হবার আগেই পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, রামবিলাস। মুখে তার সেই বোকা বোকা হাসি। রামবিলাস, এসে গেছো? গুড। আমাদের কর্তা কই, তাকে ছাড়িয়েছো? এদিকে আমরা যে একেবারে হতভম্ব। স্যার, এই যে আমি। ঝোপের আড়াল থেকে এবারে উঠে দাঁড়ালেন অনন্ত সরখেল। এ কি, এ তো ঝড়ে পড়া কাকের মতো চেহারা হয়েছে। আরে অনন্তবাবু, কেমন আছেন? বেঁচে আছি ভাই। আপনিও গাড়িতে থাকুন। রামবিলাস, নজর রেখো। চলো বিনোদ। গ্রিল গেটের বাইরে এসে দাঁড়িয়েছে। যোগু মামা চেঁচিয়ে বললেন, পবন বাবু, পবন বাবু, বেরিয়ে আসুন, সব ফাঁস হয়ে গেছে। কোনো সাড়া নেই। মামা আরো জোরে বললেন, মিস্টার জাজোদিয়া, অযথা হয়রানি করবেন না, ফল খারাপ হবে। আমাদের সঙ্গে যথেষ্ট আর্মড ফোর্স আছে। দরজা খুলে গেল। বাইরে এসে দাঁড়ালেন পবন জাজোদিয়া। মাংসল মুখের ভাঁজে ভাঁজে শয়তানি হাসি। কার খারাপ ফল হবে বিজ্ঞানী বাবু? আমার বাড়ি অ্যাটাক করলে আপনাদের ওই পাগলটার কি হবে? সে কি বাঁচবে? শোনেন শোনেন, এক্সপেরিমেন্ট লাস্ট স্টেজে। এখন ফাইনাল রিয়াকশন শুরু করবে আমার সায়েন্টিস্টরা। এখন ডিস্টার্ব করবেন না। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে পবন দরজা দিয়ে ঢুকছে। জানে না অনন্ত সরখেল আর ওর কবজায় নেই। জাজোদিয়া, শুনুন শুনুন, এক্সপেরিমেন্ট বন্ধ করুন। ওটা ভুল রিয়াকশন, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ফালতু ঢপ দেবেন না। আরে মশাই, কত লোককে ধুর বানালাম, আর আপনি এসেছেন আমাকে ধুর বানাতে? হ্যাঁ, যান যান। বলা মাত্র বাংলোর দরজা বন্ধ করে দিল। মামা বাবু, ভেতরে ঢুকবেন তো? ফোর্সকে ডাকি? কিচ্ছু না, সময় হলে বলবো। বলে অনেকক্ষণ পরে যোগুমামা একটা সিগারেট ধরালেন। আশ্চর্য ব্যাপার, ভেতরে জলজ্যান্ত ক্রিমিনাল সদল বলে বসে আছে, অথচ মামা নির্লিপ্ত সিগারেট টানছে। আচমকা আকাশ ফাটানো আওয়াজ। কয়েক মাইল জুড়ে থরথর করে কেঁপে উঠল মাটি। কি ভয়ঙ্কর দৃশ্য! সুন্দর বাংলোটা বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ছিটকে উঠছে কড়ি, বর্গা, সিমেন্ট, বালির গুঁড়ো। দাউ দাউ করে জ্বলছে গোটা বাংলো। কথা শুনলো না, কি করব? নিজে তো মরলো, কজন রিসার্চ স্কলারকেও মারলো। চলো বিনোদ, ফেরা যাক। রাজবাড়ির ড্রয়িং রুম, তবে আজকের পরিবেশ সম্পূর্ণ অন্য। সোফাগুলি ভর্তি। নয়ানগুড়ির ওসি, জলপাইগুড়ির ওসি, বিনোদ দাশগুপ্ত ছাড়াও রয়েছে ডিআইজি, জলপাইগুড়ির এসপি, ডিএসপি এবং অন্যান্য পুলিশের কর্তারা। সুদৃশ্য সব চেয়ারে যোগু মামা, অনন্তবাবু, আমি এবং হ্যাঁ, দুই অজিত সিংহ। একজন প্যান্ট শার্ট, অন্যজন ধুতি পাঞ্জাবি পরা। প্রথম অজিত সিংহের ছেলে সঞ্জিত দরজার আড়ালে। ডিআইজি যোগু মামার দিকে সিগারেটে প্যাকেট এগিয়ে দিলেন। বললেন, ডক্টর মুখার্জি, আপনার কথা আগেই শুনেছি, এবারে পরিচয় পেলাম। আপনি যদি পুরো বিষয়টা একটু বুঝিয়ে দেন। সিগারেট ধরিয়ে মামা ধোঁয়া ছাড়লেন। তারপর বলতে শুরু করলেন, বিজ্ঞানী রণজিৎ সিংহের মৃত্যুকে আমি কয়েকটা অংশে ভাগ করে বলছি, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথম অংশ, মৃতদেহটা কার, সুইসাইড না মার্ডার? আমার ভাগ্নে টুকলু, অর্ণব, এই রহস্যের সমাধান করে। সে প্রমাণ করে এটা মার্ডার। পুলিশ যাতে ভাবে সুইসাইড, সেই জন্যই ডেড বডিকে নয়ানগুড়ি থেকে রুকটুকা নদীর পাড়ে রেল ব্রিজের নিচে নিয়ে যাওয়া হয়েছিল।
শুধু তাই নয়, মৃতদেহটি নামগোত্রহীন করার উদ্দেশ্যে আততায়ী তার সব পরিচয় লোপাট করে দেয়। কেবল হিপ পকেটে ব্ল্যাঙ্ক কার্ড দেখে ছেড়ে দিয়েছিল। অথচ ওই কার্ডে ছিল বিজ্ঞানীর পরিচয়। আগুনে সেঁকতেই লেখাগুলো ফুটে ওঠে। এতে বোঝা যায় মৃত্যুর আশঙ্কা করে ভ্যানিশিং ইঙ্ক দিয়ে লিখেছিলেন রণজিৎ সিংহ। তবে এক্ষেত্রে টুকলু একটু ভুল করেছিল। একটা কার্ডে রণজিৎবাবুর পরিচয় পেয়ে ও ভেবেছিল সবকটা কার্ডেই একই লেখা। আসলে তা নয়। ভ্যানিশিং ইঙ্ক দিয়ে এক একটা কার্ডে এক একটা অদ্ভুত ইকুয়েশন লেখা ছিল। আমি পড়ে নিঃসন্দেহ হলাম বিজ্ঞানী কোনো বিশেষ গবেষণায় ব্যস্ত ছিলেন। এবার দ্বিতীয় অংশ। কেন খুন হলেন রণজিৎ সিংহ? এর মূল কারণ তার গবেষণা। ওর ঘরের টেবিলে কাগজপত্র, আলমারি, বইপত্র দেখে এটা বুঝলাম উনি এক অদ্ভুত রিসার্চ করছিলেন। আমার অনুমান সত্যি হলো অজিত সিংহের ছেলে সঞ্জিতের কথায়। জেঠুর সঙ্গে তার সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল। জেঠু তাকে বলেছিলেন বাতাস থেকে কাজ তিনি করছেন। জেঠু এও বলেছিলেন তার ভয় হচ্ছে, বিপদের আশঙ্কা করছেন। সঞ্জিতের সঙ্গে কথা বলার কিছু আগে আরেকটা বস্তু পাই বিজ্ঞানের টেবিল থেকে, তার নিজের লেখা অদ্ভুত একটা ছড়া। আসলে সেটা ছড়া নয়, একটা হেঁয়ালি। উনি জানাতে চেয়েছিলেন আসল কাগজ তিনি এমন জায়গায় লুকিয়ে রেখেছেন যেখানে অপরাধীরা খুঁজতে যাবে না। সামনে যা আছে সেগুলো নকল। সেসব নিয়ে খেলা করলে আগুনে পুড়ে মরতে হবে। শেষ অবধি ঘটল তাই। রণজিতের খুন হওয়ার আর একটা কারণ ভাইয়ের সঙ্গে তাঁর মনোমালিন্য। উপরে উপরে সেটা বোঝা যেত না। অকর্মণ্য ভাইকে তিনি প্রায়ই বকাঝকা করতেন, কখনো কখনো হুমকিও দিতেন। উইল পাল্টে তিনি কোনো সেবা প্রতিষ্ঠানে তাঁর ভাগের সম্পত্তি দিয়ে দেবেন। ব্যাপারটা প্রথম আন্দাজ করি এস্টেটের পুরনো ম্যানেজার সফিউল সাহেবের কথায়, আর বাকিটা জানতে পারি রামবিলাসের সঙ্গে কথা বলে। খুনি তাকে নিজের লোক ভাবত, মাঝে মাঝে 2-4 টাকা বকশিশ দিত। রামবিলাসকে ছেলেবেলায় কলকাতার ফুটপাত থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন রণজিৎ। রামবিলাস বেইমানি করেনি, কোনোদিনই খুনির লোক হয়নি। তৃতীয় অংশ, রণজিৎ সিংহকে কিভাবে খুন করা হলো। চেনা দারোয়ান দয়ারামকে দিয়ে ফটক খুলিয়ে গভীর রাতে খুনি বাড়ি ঢোকে। বিজ্ঞানীর কাঁচ ঘরে গিয়ে পেছন থেকে অ্যাটাক করে, টিপে ধরে গলা। রণজিৎ দুর্বল ছিলেন না, শুরু হয় ঝটাপটি, কিন্তু শেষ পর্যন্ত পারেননি বিজ্ঞানী। একসময় তিনি যখন নেতিয়ে পড়েন, খুনি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় খোলা জানলা দিয়ে। এর প্রমাণ রয়েছে। কার্নিশ কিছুটা ভেঙে পড়েছে, ঠিক তার নিচের জমিতেও অস্পষ্ট দাগ ছিল। নাও দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট। খুনি কে? রামবিলাস এবং সফিউল সাহেবের সঙ্গে আলাদা আলাদা কথা বলার পর যে কোনো অনুসন্ধানের আঙুল উঠবে অজিত সিংহের দিকে। শুধু তাই নয়, রামবিলাস পবন ও অজিতবাবুর গোপন আলোচনা শুনে ফেলে এবং জানায় অনন্তবাবুকে পবন তুলে নিয়ে গেছে। আমরা তাতে নিরস্ত হই আর না এগোই। আমার পরামর্শ অনুযায়ী সেই আবার কৌশল করে পবনবাবুর ডেরা থেকে অনন্তবাবুকে উদ্ধার করে। কিন্তু বলছি, তুই যেটা ভাবছিস টুকলু, আমিও সেটাই ভাবছিলাম। অজিত সিংহ খুন করবেন কি করে? তিনি খুনের 4-5 দিন আগে থেকে হিলভিউ নার্সিংহোমে ভর্তি। নার্সিংহোম জানিয়েছে পেশেন্টকে বাইরে যেতে তারা অ্যালাউ করে না। তাহলে এটাও ঘটনা, খুনি যদি বাড়ির লোক না হতো দয়ারাম কখনো রাতে মেইন গেট খুলতই না। আমার ধারণা খুনের পর দয়ারামকে নিয়েই খুনি লাশ বইয়ে নিয়ে গেছে বাইরে। দয়ারামকে তারপর মোটা টাকা ঘুষ দিয়ে ছুটিতে পাঠানো হয়। শেষ পর্যন্ত খুনি দয়ারামের উপর ভরসা রাখতে পারেনি। অশিক্ষিত বোকাশোকা লোক যদি জেরার মুখে ফাঁস করে দেয়, তাই দয়ারামকে মরতে হলো। এইসব যুক্তি সাজিয়ে আমি যখন হিমশিম খাচ্ছি, সেই সময় আমাকে উদ্ধার করলেন এ বাড়ির সবচেয়ে প্রাচীন মানুষ, বুড়ি ধাইমা। 2 ভাইকে বুকে পিঠে করে মানুষ করেছেন।
তাকে যখন একথা ও কথার পর জিজ্ঞেস করি এরা কি কেবল দুই ভাই আর কেউ নেই, তখন বুড়িমা মুখ খুললেন, শোনালেন এক গোপন কাহিনী। এদের বাবা সর্বজিৎ সিংহ প্রায় কলকাতায় যেতেন শেয়ার কেনাবেচা করতে। স্ত্রী বিয়োগের পর সেখানেই তিনি এক বিধবা ভদ্রমহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেন। আত্মীয় স্বজন লোকলজ্জার ভয়ে ঘটনাটি তিনি গোপন রেখেছিলেন। একমাত্র জানত সর্বক্ষণের দেহরক্ষী সদানন্দ। ওই সদানন্দের কাছ থেকেই জানতে পারেন ধাইমা। পরে তিনি শুনলেন দ্বিতীয় স্ত্রীর একটি ছেলেও হয়েছে, নাও রাখা হয়েছে বিজিত সিংহ। তবে মা ছেলে কোনোদিনই এখানে আসেনি, সম্পত্তির এক কপর্দকও দাবি করেনি। সর্বজিৎ তাদের জন্য আলাদা ব্যবস্থা করে গেছিলেন। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা আলো ঝিলিক দিয়ে উঠল। আগের দিন নার্সিংহোমের রেজিস্টারে দেখেছি অজিতের সঙ্গে দেখা করতে কোনো এক বি সিংহ এসেছিলেন। বিজিত সিংহ? কিন্তু তিনি তো বৃদ্ধ। কে এই বি সিংহ? ইনি চলে যাবার পর অজিত সিংহের ব্যবহার পাল্টে গিয়েছিল কেন? ছুটে গেলাম কলকাতায়। বৃদ্ধার কাছ থেকে যেটুকু ডিরেকশন পেয়েছিলাম তার সঙ্গে লালবাজারকে কাজে লাগিয়ে বের করে ফেললাম এদের বাড়ি। পাশে প্যান্ট শার্ট পরা দ্বিতীয় অজিত সিংহকে দেখিয়ে মামা বললেন, সবাই নিশ্চুপ। একটু থেমে মামা আবার বলতে থাকেন, বাড়ি ঢুকে এঁকে দেখে তো আমি বইমাত্রেও ভাই, অথচ কার্বন কপি, ঠিক যেন যমজ, তফাৎ শুধু চুলের স্টাইলে। শুরু করলাম জেরা। কলকাতার পুলিশ কমিশনারও সঙ্গে ছিলেন। বিজিত যখন জানতে পারলেন ওকে কাজে লাগিয়ে কি নৃশংস কাণ্ড করা হয়েছে, তখন ভেঙে পড়লেন। সব স্বীকার করলেন, বিন্দু বিসর্গ জানতেন না। ওকে অজিত সিংহ বলেছিলেন জরুরি একটা কাজে একটু সাহায্য করতে, উনি রাজি হয়েছিলেন। সব শুনে চলে এলেন আমার সঙ্গে সাক্ষী দিতে। বুঝতেই পারছেন বিজিতবাবু খুবই অনুতপ্ত। আসল ঘটনা হলো, কিছুদিন আগে অজিত সিংহ কোনোভাবে জেনে গিয়েছিলেন কলকাতায় তাঁর এক বইমাত্রেয় ভাই আছে। তাকে ঠিক খুঁজে বার করেন। তারপর নিজের চেহারার সঙ্গে ভাইয়ের চেহারার অদ্ভুত মিল দেখে তখনই ঠিক করে ফেললেন দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক। তারপর পবন জচোদিয়ার সঙ্গে বসে দিনক্ষণ ঠিক হলো। পবনের ইন্টারেস্ট রণজিতের রিসার্চ থেকে কোটি কোটি টাকা কামানো, অজিতের উদ্দেশ্য পুরো সম্পত্তি হাতানো। বিজিত সিংহকে জলপাইগুড়িতে নিয়ে আসা হলো। অজিত সিংহ রোগের ছুতোয় নার্সিংহোমে ভর্তি হলেন। প্ল্যান অনুযায়ী বৃদ্ধ সেজে বিজিত নার্সিংহোমে ঢুকলেন। পোশাক বদল হলো। বিজিত অজিত হয়ে রাত কাটালেন নার্সিংহোমে। অজিত বৃদ্ধ সেজে নার্সিংহোম থেকে বেরিয়ে গেলেন। এরপর কি ঘটে, কিভাবে ঘটে, সেটা জেনে গেছি। কিন্তু খুনির প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ বা সাক্ষী যাই বলুন, ইনি বিজিত সিংহ। আরেকটি প্রমাণ অবশ্য আছে। রণজিতের সঙ্গে আততায়ীর ধস্তাধস্তির সময় রণজিৎ তার চুল খামচে ধরেন। একগুচ্ছ চুল পড়েছিল ঘরের জানলার সামনে। ঘরে অনুসন্ধানের সময় পেয়ে যাই। পরশু সকালে একটা ছুতো করে অজিত সিংহের দুটো চুল আমি ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম। অজিতবাবু, মনে আছে মাথায় নোংরা লেগেছে বলে আলগোছে আপনার চুলে টান মেরেছিলাম? ডিএনএ রিপোর্ট জানাচ্ছে রণজিৎ সিংহের ঘরে পড়ে থাকা চুল আর এই মাথার চুল একই লোকের। একটানা বলে গিয়ে যোগমামা চুপ করলেন। নিস্তব্ধ ঘর। অজিত সিংহ মুখ নিচু করে বসে। হঠাৎ কান্নার শব্দ ভেসে এলো ভেতর থেকে। সুরমা দেবীও নিশ্চয়ই সব শুনেছেন। ডিআইজি সাহেব, বাকি কাজ আপনাদের। আমরা ততক্ষণে রণজিৎ সিংহের রিসার্চের আসল কাগজপত্রটা বার করে আনি। কোথায় আছে আপনি জানেন? আর এমন কি, বলতো টুকরো কোথায় আছে? ছড়াটা মনে কর। যেথা দিয়ে গন্ধ ওড়ে সেখানেই আছে পড়ে। কোথা দিয়ে গন্ধ ওড়ে? গন্ধ? গন্ধ আবার ওড়ে নাকি? নিশ্চয়ই ওড়ে, বাতাসে ভাসে। এটা খুব ন্যাচারাল। রিসার্চ পেপার কখনোই উনি দূরে কোথাও রাখবেন না। ঘর বা ঘরের পাশেই রাখবেন। ওর ঘরের অ্যাটাচ টয়লেট,
টয়লেটে গন্ধ দূর করার কি ব্যবস্থা থাকে? বুঝেছি, হাওয়া পাইপ। বাহ ভাগ্নে, হ্যাঁ, বুদ্ধি খুলেছে। রাইট, এয়ার পাইপ দিয়েই গন্ধ ওড়ে। সেই এয়ার পাইপের মাথার খাপেই উনি সাবধানে রেখে দিয়েছিলেন বুকের ধন, ওর গবেষণার ফসল। পাইপের পজিশনটা এমন, জালনা দিয়ে হাত বাড়ালেই পাওয়া যায়। চল নিয়ে আসি। শেষ হলো আজকের গল্প রূপটুকার পাড়ে। গল্প পাঠে এবং টুকলুর চরিত্রে আমি শুভঙ্কর, যোগু মামার চরিত্রে রাজা ভট্টাচার্য, ওসি এবং পবন ঋদ্ধি, রামবিলাস ডাক্তার বিপুল, অনন্ত সরখেল সৌরভ সাহা, যুবক সায়ন্তন, অজিত সিংহ শুভদীপ নাথ, শর্মা দেবস্মিতা, সুপর দীপক, সঞ্জিত মৌমিতা, সাইফুল এবং মেট্রন বুবাই। অন্যান্য চরিত্রে রমাকান্ত, মৃত্তিকা, রুবিনা এবং আসঞ্জন। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল। স্ক্রিপ্টেড বাই মৃত্তিকা। পোস্টার ডিজাইন রৌনক। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।